বিসমিল্লাহির রহমানির রহিম। পাওয়ার ইলেকট্রনিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের মিড টার্মের আগে পাওয়ার ইলেকট্রনিক্সের মোটামুটি আমরা বেশ কিছু টপিকস পড়ে ফেলেছি। তার মধ্যে আমাদের ছিল বিভিন্ন ধরনের থাইরিস্টর, এর মধ্যে আমরা পড়েছি এসসিআর। এরপর আমরা পড়েছি সিঙ্গেল ফেস কন্ট্রোলড রেকটিফায়ার সম্পর্কে। তো এরই ধারাবাহিকতায় আমরা মোটামুটি মিড টার্মের আগে সিঙ্গেল ফেস কন্ট্রোলড রেকটিফায়ারের বিভিন্ন ধরনের লোডের কারণে এর আউটপুট কীরকম আসে, রেকটিফাইড সিগন্যালের আউটপুটটা কেমন হয়, এ সম্পর্কে আমরা বেশ কিছু নেটমোহনের বই থেকে বেশ কিছু বিষয় আমরা পড়েছি। যদি ইনডাকটিভ লোড থাকে, ক্যাপাসিটিভ লোড থাকে, এগুলো কি হয়, এগুলো সম্পর্কে আমরা পড়েছি। তো এখন আমরা পড়ব হলো কন্ট্রোল রেকটিফায়ার সম্পর্কে। যদিও কন্ট্রোল রেকটিফায়ার সম্পর্কে মনে হয় শিমুল স্যার কিছু অংশ পড়িয়ে গিয়েছিল, তারপরেও আমি মনে করি সেটা সম্পূর্ণ ছিল না, টোটালটা আমাদের কমপ্লিট হয় নাই। তাই আমি এই সিঙ্গেল ফেস কন্ট্রোল রেকটিফায়ার থেকেই আমি শুরু করতে চাচ্ছি, অর্থাৎ সিঙ্গেল ফেস এরপর 3 ফেস কন্ট্রোল রেকটিফায়ার আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো যাই হোক, তোমরা রেফারেন্স বুক হিসাবে তোমাদের কাছে যে হারুন রশিদের যে বইটা আছে সেই বইটা থেকেও তোমরা হেল্প নিতে পারো, অথবা তোমাদের নেটমোহনের বইয়ের যে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমাদের একটা সফট কপি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা পড়তে পারো। সেখান থেকে পড়লে যে বিষয়টা হবে, নেটমোহনের বইয়ে আমাদের বিভিন্ন ধরনের লোডের কারণে, ইনডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোডের কারণে এই রেকটিফায়ারগুলোর আউটপুট কী ধরনের পরিবর্তন হয়, কী পরিমাণ চেঞ্জ হয়, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। ঠিক আছে, তো আমরা অত্যন্ত সহজ সরলভাবে এই সিঙ্গেল ফেস কন্ট্রোল রেকটিফায়ার রেজিস্টিভ লোডের জন্য আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিঙ্গেল ফেস কন্ট্রোল রেকটিফায়ার। এই সিঙ্গেল ফেস কন্ট্রোল রেকটিফায়ারে এখানে আমরা ইউজ করেছি 4টা এসসিআর, এসসিআর 1, এসসিআর 2, এসসিআর 3 এবং এসসিআর 4। নাম্বারিংটা খেয়াল রাখো, 1, 2, 3, 4। এটা হলো আমাদের সিঙ্গেল ফেস রেকটিফায়ার এর কানেকশন। এখানে আমরা একটা সিঙ্গেল ফেস এসি সাপ্লাই ইউজ করেছি এবং একটা লোড হিসেবে আমরা একটা রেজিস্টর ইউজ করেছি বা একটা রেজিস্টিভ লোড ইউজ করেছি। ঠিক আছে, তো এর আউটপুটটা কি আসবে আমরা একটু খেয়াল করে দেখি। এখানে আমরা যদি এই ওয়েভ শেপগুলো খেয়াল করে দেখি, এটা আমাদের ইনপুট সাইনোসয়েডাল ওয়েভ, যে সিঙ্গেল ফেস আমাদের ইনপুটটা দিয়েছি ভি ইন, এটা হলো আমাদের ইনপুট সাইনোসয়েডাল ভোল্টেজ। আর এটা হলো আমাদের বিভিন্ন ধরনের, আমরা জানি এসসিআরকে চালানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের গেট পালসের প্রয়োজন হয়। একটা এসসিআর তখনই কন্ডাকশন করে, এটা যদি হয় একটা এসসিআর অ্যানোড, এটা যদি হয় একটা এসসিআর ক্যাথোড, এবং এটা যদি হয় একটা এসসিআর গেট। আমাদের এসসিআর এর যদি অ্যানোডে যদি পজিটিভ ভোল্টেজ দেই, ক্যাথোডে যদি নেগেটিভ ভোল্টেজ থাকে, তাও কিন্তু আমাদের এসসিআর কন্ডাকশনে যায় না, যতক্ষণ পর্যন্ত না আমরা একটা গেট পাস দিই। এখানে গেট পাস দিলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তখন ইলেকট্রিসিটি ফ্লো করে। অর্থাৎ এক্সসিআরকে অবশ্যই চালু করার জন্য একটা গেট পালসের প্রয়োজন হয়। তো এখানে আমরা যেহেতু আমাদের এখানে 4টা এসসিআর এর জন্য 2 ধরনের গেট পাস লাগবে। এই গেট পাস হলো এসসিআর 1 এবং 2 এর জন্য, এবং এই গেট পাসগুলো হলো এসসিআর 3 এবং 4 এর জন্য। তো এসসিআর 1 এবং 2 এর জন্য যে গেট পালস সেটা এখানে দেওয়া আছে, এসসিআর 3 এবং 4 এর জন্য গেট পালসটা এখানে দেওয়া আছে। তো আমরা যদি প্রথম অবস্থায় মনে করি যে এসসিআরকে রান করার সময়, এসসিআরে গেট পাস দেওয়ার সময় আমাদের সাইনোসয়েডাল ওয়েভের যেখানে শুরু, অর্থাৎ 0 পয়েন্ট, এই 0 পয়েন্ট থেকে আমরা এসসিআরকে অন করলাম না, মনে করি আমরা আলফা পরিমাণ ডিলে করে এসসিআরকে অন করলাম, অর্থাৎ একটা গেট পাস দিলাম। আলফা পরিমাণ ডিলে করে এখানে গেট পাস দেওয়ার ফলে কি হলো, আমাদের এখানে খেয়াল করে দেখো, এই 0 থেকে আলফা পর্যন্ত এই যে অংশটা আছে না, এই অংশটাই কিন্তু এসসিআর কোনো ধরনের গেট পাস পেল না। খেয়াল করে দেখো, এই পয়েন্টে, অর্থাৎ 0 থেকে আলফা পর্যন্ত পয়েন্টে আমাদের গেট এসসিআর 1 এবং 2 এর ভিতরে কোনো ধরনের গেট পাস নাই, 3 এবং 4 এর ভিতরে কোনো গেট পাস নাই। যে কারণে কি এই টাইমটাতে আমাদের কোনো ধরনের কন্ডাকশন নাই, অর্থাৎ ইনপুট থেকে আমাদের কোনো ধরনের কারেন্ট আউটপুটে যাবে না, অর্থাৎ কোনো ধরনের ভোল্টেজ আমরা আউটপুটে তখন পাবো না। এই কারণে খেয়াল করে দেখো, ডিসি আউটপুটে 0 থেকে আলফা পর্যন্ত আমাদের কোনো ধরনের সিগন্যাল আমরা পাচ্ছি না, অর্থাৎ কোনো ধরনের ভোল্টেজই আমরা পাচ্ছি না। খেয়াল করে দেখেছ। এখন যখন আমি আলফা পয়েন্টে আসার পর আমি একটা গেট পাস দিলাম, এই গেট পাসটা দেওয়ার কারণে আমার কি হচ্ছে, এই গেট পাসটা দেওয়ার কারণে দেখো এসসিআর 1 এবং 2 অন হয়ে যাচ্ছে, কিন্তু
3 এবং 4 কিন্তু এখনো গেট পাস পায় নাই, যে কারণে 3 এবং 4 অন হচ্ছে না। 1 এবং 2 অন হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের এসি ভোল্টেজ এই দিক দিয়ে ফ্লো করে, দেখো এই দিক দিয়ে ফ্লো করে, এদিক দিয়ে ফ্লো করে, এই রেজিস্টর হয়ে 2 দিয়ে গিয়ে এইভাবে আমাদের ব্যাক করে আমাদের সার্কিট কমপ্লিট করছে। খেয়াল করে দেখছো, এদিক দিয়ে গিয়ে 1 দিয়ে গিয়ে রেজিস্টর হয়ে তারপর 2 দিয়ে ব্যাক করে আমাদের এইভাবে সার্কিটটা কমপ্লিট হচ্ছে। অর্থাৎ আমাদের আর এর এই দিকে আমাদের কন্ডাকশন হচ্ছে, অর্থাৎ আমি আর এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ পাচ্ছি, সেই ভোল্টেজ ড্রপের নাম দিলাম V0, যেটাই আমার আউটপুট ভোল্টেজ। সুতরাং আমি এখানে কি পাইলাম, এই একটা গেট পাস দেওয়ার কারণে আমি এখানে একটা আউটপুট ভোল্টেজ পাইলাম। এই আউটপুট ভোল্টেজটা কার সমান, এই আউটপুট ভোল্টেজটা হলো আমাদের ইনপুট ভোল্টেজের সমান, অর্থাৎ ইনপুটটাই আমাদের এদিক দিয়ে ফ্লো করতেছে। এখানে ইনপুট কি একটা এসি সোর্স, এই কারণে ইনপুট পিকে গেল, তারপর আস্তে আস্তে এক সময় ইনপুট কি হয়ে গেল, আমাদের নাই হয়ে গেল। এখন যখন আমাদের ইনপুট ভোল্টেজটা আমাদের এখানে আবার এখানে 0 হয়ে গেল, তখন আমাদের কি হইলো, দেখো এএসসিআর এ কিন্তু এখানে আর অ্যানোডে পজিটিভ নাই, ক্যাথোডে কিন্তু অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ এই জিনিসটা কিন্তু নাই। তখন কিন্তু নেগেটিভ সাইকেল শুরু হয়ে গেছে। তখন নেগেটিভ সাইকেল যখন শুরু হয়ে যাবে, তখন কি এই 1 এবং 2 অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। কারণ আমরা জানি এসসিআর কে বন্ধ করার জন্য আমাদের যদি এসসিআর এ ক্যাথোডে পজিটিভ দেই, অ্যানোডে নেগেটিভ দেই, তাহলে এসসিআরটা বন্ধ হয়ে যায়। আমরা টার্নিং অফ এসসিআর যখন পড়েছি তখন এই বিষয়টা সম্পর্কে আমরা জেনেছি। এখন বন্ধ হয়ে গেলে, এখানে বন্ধ হয়ে গেছে, কিন্তু তখন পর্যন্ত কিন্তু আমি 3 এবং 4 এ কোনো ধরনের গেট পাস দেই নেই। 3 এবং 4 এ গেট পাসটাও আমরা আলফা পরিমাণ ডিলে করে দিছি। ডিলে করে দেওয়ার কারণে কি, আবার আমরা কোনো ধরনের কন্ডাকশন পাবো না। কিন্তু এই মোমেন্টে এসে যখন 3 এবং 4 এর ভিতরে গেট পাস চলে যাবে, তখন কি হবে, 3 এবং 4 চালু হয়ে যাবে। তখন নেগেটিভ হাফ সাইকেল যেটা, সেটা এদিক দিয়ে ফ্লো করে 3 দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে শেষে এই 4 দিয়ে ব্যাক করে আমাদের সার্কিট কমপ্লিট করবে। অর্থাৎ আমরা আবার এই পরিমাণে এই আলফা পরিমাণ ডিলে করার পর, গেট পাস দেওয়ার পর আমরা আবার একটা আউটপুট একটা ভোল্টেজ ড্রপ পাবো, যে ভোল্টেজ ড্রপটা হবে আমাদের ইনপুটের সমান, তাই না? কিন্তু খেয়াল করে দেখো, এখানে কারেন্টের ডিরেকশন কিন্তু একই থাকতেছে। কারেন্ট কিন্তু রেজিস্টার অ্যাক্রসে একই ডিরেকশনে ফ্লো করতেছে, একই ডিরেকশনে। অর্থাৎ আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য যে ডিরেকশনে ফ্লো করতেছে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য একই ডিরেকশনে ফ্লো করতেছে, যে কারণে আমাদের এখানে সাইনোসয়েডাল ওয়েভই পাচ্ছি। কিন্তু দেখো সবগুলোই আমাদের এটা নেগেটিভ সাইকেলে থাকতেছে না, আমাদের পজিটিভ সাইকেলে চলে আসতেছে। কারণ আমাদের আউটপুট ভোল্টেজটা কি, আমাদের ডিরেকশন সবসময় একই থাকতেছে। অর্থাৎ এই সিগন্যালটা আমাদের রেকটিফাইড হয়ে গেল, অর্থাৎ এসি থেকে আমাদের ডিসি হয়ে গেল। খেয়াল করে দেখছো, এইভাবেই আমাদের চলতে থাকবে। তারপরে আবার আমাদের 3 এবং 4 আমাদের যখন নেগেটিভ হয়ে যাবে, আবার পজিটিভ হাফ সাইকেলে আমাদের এই এসিআর আবার এই 3 এবং 4 বন্ধ হয়ে যাবে। আবার আমাদের এখানে কিছু পরিমাণ কন্ডাকশন হবে না, আবার 1 এবং 2 চালু হয়ে যাবে, আবার আমরা এখানে কন্ডাকশন পাবো। এই প্রসেসে আমাদের আউটপুটগুলো আমাদের চলতে থাকবে। তো এইভাবেই আমরা একটা সিঙ্গেল ফেজ রেকটিফায়ার থেকে, কন্ট্রোল রেকটিফায়ার থেকে আমাদের একটা আউটপুট পেতে পারি। এটা তো গেল আমাদের রেকটিফায়ার সম্পর্কে, কিন্তু এটাকে কন্ট্রোল রেকটিফায়ার কেন বলা হলো এই সম্পর্কে আমরা একটা আলোচনা করি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা আউটপুটের একটা এভারেজ ভ্যালু আমরা ভোল্ট বের করছি, এভারেজ ডিসি ভোল্টেজ। এভারেজ ভোল্টেজ বের করার জন্য আমাদের কি করতে হবে, এই 0 থেকে এই পাই পর্যন্ত আমাদের এই লিমিটটার মধ্যে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন খেয়াল করে দেখো, 0 থেকে আলফা পর্যন্ত কিন্তু কোনো সিগন্যাল নাই, এই কারণে 0 থেকে আলফা পর্যন্ত আমাদের সিগন্যালটার মান হলো 0 এবং আলফা থেকে পাই পর্যন্ত কিন্তু আমি সিগন্যাল পাইতেছি সাইনোসয়েডাল ওয়েভ, তাই না? এর জন্য এর সিগন্যালটা কি ভিএম সাইন থিটা ডি থিটা, কারণ সাইনোসয়েডাল ওয়েভের ইকুয়েশন ভিএম সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, তাহলে এভারেজ ভোল্টেজটা কি 1/পাই, অর্থাৎ 1/পাই হলো আমাদের এই লিমিটটা, অর্থাৎ 0 থেকে পাই পর্যন্ত, যার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করতেছি। তারপরে 0 থেকে আলফা পর্যন্ত লিখে তার ইকুয়েশন লিখলাম, এবং আলফা থেকে পাই পর্যন্ত লিখে তার ইকুয়েশন লিখলাম। এবং এটাকে আমরা এভারেজ ভোল্টেজ বের করার যে আমাদের ফর্মুলা আছে, আমরা সার্কিট 2-তে পড়ে এসেছি, সেখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো। এভারেজ ভোল্টেজ, আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু বের করার যে ফর্মুলাগুলো আছে, এর জাস্ট ফর্মুলা ইউজ করলাম। তো 1/পাই এর জাস্ট এখন এটাকে 0 জন্য এটা বাদ হয়ে গেল, এটা থাকলো। এখন এটাকে জাস্ট আমি ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন পরে লিমিট বসাই দিলাম, লিমিট বসাই দিলে এটা পাইলাম। এখানে যদি আলফার মান 0 হয় তাহলে ভোল্টেজ পাইতেছে এত, আলফার মান পাই হলে ভোল্টেজ পাইতেছে 0। অর্থাৎ আলফার মান চেঞ্জ করে করে আমরা কিন্তু ডিসি ভোল্টেজের মানকে চেঞ্জ করতে পারতেছি। যেহেতু এই সার্কিটে আলফার মান চেঞ্জ করে আমরা ডিসি ভোল্টেজকে চেঞ্জ করতে পারি, সেই কারণে এটাকে বলা হয় কন্ট্রোল
কন্ট্রোল রেকটিফায়ার, অর্থাৎ এখানে আউটপুটটাকে আমরা টোটালি কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, আউটপুট কন্ট্রোল করতে পারি কি করে, আলফার মান চেঞ্জ করে এই আলফার মান চেঞ্জ করে। আর আলফার মান চেঞ্জ করা মানে কি, গেট পালস চেঞ্জ করা, গেট পালসকে ডিলে করা বা ফাস্ট করা, এটি হলো আলফার মান চেঞ্জ করা। অর্থাৎ মোট কথা আমাদের এই কন্ট্রোল রেকটিফায়ারের আউটপুটটা টোটালি ডিপেন্ড করে আমাদের গেট পালসের উপর, গেট পালস কি পরিমাণ দিচ্ছি, কতটুকু ডিলে করে দিচ্ছি তার উপর। এই অর্থাৎ আমাদের এই সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ারে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো গেট পালস। এখন আমাদের আলোচনার মূল বিষয় হলো এই গেট পালস কিভাবে জেনারেট করা যায় সেটা, এটাই আমি এখন আলোচনা করছি। এসসিআর 1 এবং 2 এর জন্য এই গেট পালসটা তৈরি করা হয়। এই গেট পালসটা কিভাবে তৈরি হয় আমরা একটু এখানে খেয়াল করে দেখি। এই যে দেখো, এই গেট পালসটা একই গেট পালস, এই গেট পালস যেটা সেটা হলো এই গেট পালস, একই গেট পালস। এটা কিভাবে তৈরি করা হয় আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা জাস্ট একটা পিওর সাইন ওয়েভ নেই গেট পালস তৈরি করার জন্য, একটা পিওর সাইন ওয়েভ। এই সাইন ওয়েভটাকে আমরা কি করি, এই সাইন ওয়েভটার সাথে আমরা প্রথমে যে কাজটা করি সেটা হলো এই সাইন ওয়েভের সাথে একটা এরকম একটা পালস, এরকম একটা পালসের সাথে আমরা যেটা কাজ করি সেটা হলো এই সাইন ওয়েভটাকে আমরা একটা কম্পারেটর সার্কিট সম্পর্কে তোমরা ইলেকট্রনিক্সে যখন অপেম পড়াইছি তখন পড়াইছিলাম কম্পারেটিভ সার্কিট কি, জিরো ক্রসিং ডিটেক্টর মনে আছে কিনা তোমাদের? অপেম যখন পড়াইছি তখন কম্পারেটিভ সার্কিট পড়াইছিলাম, অর্থাৎ যে সার্কিটটাকে কম্পেয়ার করে, দুইটার মাঝে কম্পেয়ার করে আউটপুট দেয়, দুইটা ভোল্টেজের মধ্যে একটা যে অপেম, এটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে তৈরি করি, দুইটার মাঝে কম্পেয়ার করে আউটপুট দেয়, সেটা হলো কম্পারেটর সার্কিট। এই কম্পারেটর সার্কিটের একটা টার্ম হলো জিরো ক্রসিং ডিটেক্টর। যখন আমাদের জিরোর সাথে অর্থাৎ গ্রাউন্ডের সাথে যখন কম্পেয়ার করে তখন সেটাকে বলে জিরো ক্রসিং ডিটেক্টর। সেটার মধ্যে এই সাইনোসয়েড ওয়েভটাকে ফেলে আমরা এরকম একটা পালস জেনারেট করি, যে পালসটা কি সাইনের পজিটিভ, যতক্ষণ পর্যন্ত সাইন ওয়েভটা পজিটিভ থাকে ততক্ষণ পর্যন্ত সে একটা পজিটিভ পালস দেয়। যখন সাইন ওয়েভটা কি করবে আমাদের এই নেগেটিভ টার্মিনাল থাকে তখন সে কোনো ধরনের পালস দেয় না। আবার পজিটিভের জন্য একটা পালস দেয়, কিন্তু নেগেটিভের জন্য সে কোনো ধরনের পালস দেয় না। অর্থাৎ এটা কম্পারেটিভ সার্কিট থেকে আমরা এটা তৈরি করি। এরপর আমরা কি করি, একটা কস ওয়েভ নেই, এই সাইন ওয়েভটাকে কি করি একটা কজ ওয়েভে তৈরি করা, সাইন ওয়েভটাকে আমাদের একটা কজ ওয়েভ বানায়। কজ ওয়েভ, সাইনকে কস আমরা কিভাবে বানাই, ডিফারেন্সিয়েটর সাইন থিটা ডিডিটি, সাইন থিটা মানে কি কস থিটা না, হ্যাঁ। তা সাইনকে ডিফারেন্সিয়েট করলেই আমরা পাই যাই কি একটা কজ ওয়েভ। ঠিক আছে, এই কজ ওয়েভটাকে আমরা কি করি এখন ডিফারেন্সিয়েটরের মাধ্যমে কজ ওয়েভ তৈরি করার পর এখানে একটা রেফারেন্স ভোল্টেজের সাথে মাল্টিপ্লাই করি এই কজ ওয়েভটাকে, অর্থাৎ একটা রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে আমরা কি করি মাল্টিপ্লাই করি, একটা এই কজ ওয়েভটাকে একটা রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে কম্পেয়ার করি। আবার একটা কম্পারেটর সার্কিট ইউজ করি যেখানে কজ ওয়েভটাকে একটা রেফারেন্স ভোল্টেজের সাথে আমরা কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করে এই কম্পারেটিভ আউটপুটটা আমরা হিসেবে পাইতেছি এই পালসটা। অর্থাৎ খেয়াল করে দেখো, রেফারেন্স ভোল্টেজের নিচে যখন সিগন্যালটা থাকবে তখন আমরা পাইতেছি একটা পালস, আবার রেফারেন্স ভোল্টেজের উপরে যখন সিগন্যালটা চলে যাবে তখন আমরা পাইতেছি জিরো, আবার রেফারেন্স ভোল্টেজের নিচে যখন সিগন্যালটা থাকবে তখন পাইতেছি পালস, আবার উপরে চলে গেলে পাইতেছি জিরো। দেখো, রেফারেন্স ভোল্টেজের যখনই সিগন্যালটা নিচে নামে গেল তখন আমরা পালস পাইলাম, আবার যখন রেফারেন্স ভোল্টেজের উপরে উঠে গেল তখন আমাদের আউটপুট হয়ে গেল জিরো। খেয়াল করে দেখছো তো? এইভাবে আমরা কম্পারেটিভ সার্কিট ইউজ করে আমরা 2 নাম্বার সিগন্যাল পাইতেছি 1 এবং 2, এই দুইটা, এটাকে আমি সাইন ওয়েভকে জিরো ক্রসিং ডিটেক্টরে ফেলে পাইতেছি 1 এবং এটাকে কম্পেয়ার করে রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে পাইতেছি 2। এখন 1 এবং 2 সিগন্যালটাকে আমরা কি করতেছি একটা অ্যান্ড গেট দিয়ে গুণ করে দিতেছি। কি করতেছি যে a ইন্টু বি 1 ইন্টু 2, অর্থাৎ 1 এবং 2কে গুণ করতেছি। গুণ করা কাজটা কি দিয়ে করি আমরা, অ্যান্ড গেট দিয়ে করি। তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের গেট সম্পর্কে পড়েছো, এর মধ্যে একটা গেট হলো অ্যান্ড গেট, যেখানে দুইটা পালসকে গুণ করা হয়। তো 1 এবং 2কে আমি এখানে গুণ করে দিতেছি। 1 এবং 2কে যদি আমি গুণ করি, সিগন্যাল সিস্টেম থেকে নিশ্চয়ই 1 এবং 2কে সহজে তোমরা গুণ করা শিখবা। গুণ করলে আমি এই সিস্টেমটা, এই সিগন্যালটা, এই পালসটা আমি পাইতেছি। অর্থাৎ আমি এই সাইন ওয়েভ থেকে সরাসরি আমি এই গেট পালসটা আমি জেনারেট করলাম।
অনুরূপভাবে আমরা যদি এই 3 এবং 4 এর জন্য গেট পালস জেনারেট করতে চাই, তাহলে 3 এবং 4 এসটিআর এর জন্য গেট পালস ছিল আমাদের এটা। তো এই গেট পালসটাকে আমরা জেনারেট করতে এইভাবে একটা সাইন ওয়েভকে আমরা কি করলাম, আবার একটা জিরো ক্রসিং ডিটেক্টরের মধ্যে ফেলে এই গেট পালসটা তৈরি করলাম। কিন্তু এখানে আমি কি করলাম জানো, এখানে অপএমটা আমি কি করলাম, আমি ইনভার্সলি কানেক্ট করলাম, অর্থাৎ এটার আউটপুট হলো আমাদের নেগেটিভ ইনভার্টিং অপারেশন অ্যাম্পলিফায়ার। খেয়াল করে দেখো, ইনভার্টিং কানেকশন যখন আমরা ইউজ করি তখন কি আমাদের নেগেটিভ আউটপুট আসে না, অর্থাৎ সাইনের নেগেটিভ পালসের জন্য একটা গেট পালস পাইলাম, পজিটিভের জন্য জিরো, নেগেটিভের জন্য গেট পালস, পজিটিভের জন্য জিরো। অর্থাৎ এটার উল্টা, এটা যদি আমি পজিটিভলি কানেক্ট করি, এটা হলো আমার, এটা যদি আমার নন ইনভার্টিং, এটা হলো আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য আউটপুট। ঠিক আছে, এরপর আমি কি করলাম, এই সাইন ওয়েভটাকে আমি একটা কজ ওয়েভে জেনারেট করলাম, ডিফারেন্সিয়েট করে সাইনকে ডিফারেন্সিয়েট করার পর একটা কজ ওয়েভ তৈরি হয়। এই কজ ওয়েভকে আমি এখন মাইনাস ভি রেফারেন্স, অর্থাৎ একটা নেগেটিভ ভোল্টেজের সাপেক্ষে আমি কি করতেছি, কম্পেয়ার করতেছি। অর্থাৎ এই কজ ওয়েভকে যখন আমি একটা নেগেটিভ রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে যখন কম্পেয়ার করব, তখন খেয়াল করে দেখো, যখন রেফারেন্স ভোল্টেজ হচ্ছে উপরে ভোল্টেজ, তখন পাইতেছে একটা পজিটিভ গেট পালস, যখন রেফারেন্স ভোল্টেজ হচ্ছে নিচে ভোল্টেজ, তখন পাইতেছে একটা জিরো গেট পালস। আবার যখন রেফারেন্স ভোল্টেজের উপরে পজিটিভ, রেফারেন্স ভোল্টেজের নিচে একটা জিরো। অর্থাৎ এটার কানেকশন আবার কিন্তু উল্টা, ঠিক না? এটা দেখো, এটা রেফারেন্স ভোল্টেজ উপরের জন্য পজিটিভ, অর্থাৎ এটা নন ইনভার্টিং কানেকশন, এটা ছিল আমাদের ইনভার্টিং কানেকশন। এটা নন ইনভার্টিং কানেকশন আমরা কম্পেয়ার করে মাইনাস রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে কজে কম্পেয়ার করে আমি এই 4 নাম্বার পালসটা তৈরি করলাম। এখন 3 এবং 4 পালসকে গুণ করার পর আমি পাওয়া যাবে হলো এই আউটপুটটা, অর্থাৎ 3 এবং 4কে যদি জাস্ট একটা অ্যান্ড গেট দিয়ে গুণ করে দিই, এটা পাবো। এই টোটাল প্রসিডিউরটা যদি আমি একটা সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করি, তাহলে এই ইমপ্লিমেন্টেশনটা হবে আমার এইটা। দেখো, এখানে টোটাল সার্কিট ইমপ্লিমেন্টেশনটা আমার দেখানো আছে। এখানে 220 ভোল্ট এসি দিলাম, এসি কে আমি কি করলাম, 5 ভোল্ট এসি তে কনভার্ট করলাম। কি, এটা একটা সাইন ওয়েভ কনভার্ট করলাম, ট্রান্সফরমার দিয়ে 5 ভোল্ট এসি তে নামাইলাম। এরপর কি করলাম, এই 5 ভোল্ট এসি কে আমি প্রথমে একটা জিরো ক্রসিং ডিটেক্টর, দেখো এটা একটা জিরো ক্রসিং ডিটেক্টর, যার রেফারেন্স ভোল্টেজ হলো গ্রাউন্ড, এবং নন ইনভার্টিং টার্মিনালে আমি দিয়েছি সাইন ওয়েভ। তাহলে আমি কি পাইলাম, ওই জিরো ক্রসিং ডিটেক্টর দিয়ে দেওয়ার পরে একটা পালস পাইলাম। এই কোন পালস পাইলাম, 1 নাম্বার পালস পাইলাম, অর্থাৎ এই সার্কিটের 1 নাম্বার পালসটা আমি পাইলাম। খেয়াল করে দেখো, এখন 1 নাম্বার পালস পাওয়ার পর এখন আবার খেয়াল করে দেখো, এই যে সাইন ওয়েভটাকে কি করলাম, আমি একটা ডিফারেন্সিয়েটরের মধ্যে চালনা করলাম। এটা একটা ডিফারেন্সিয়েটর সার্কিট। তোমরা যখন ইলেকট্রনিক্স 2 পড়েছো, তখন ডিফারেন্সিয়েটর পড়েছো, ঠিক আছে না? এই ডিফারেন্সিয়েটর সার্কিটের মধ্যে চালনা করে সাইনকে কজ ওয়েভ জেনারেট করলাম। এই কজ ওয়েভ জেনারেট করার পর এই কজ ওয়েভকে কি করলাম, একটা কম্পারেটর সার্কিট, এটা একটা কম্পারেটর সার্কিট, যেখানে নেগেটিভ টার্মিনাল অর্থাৎ ইনভার্টিং টার্মিনালে আমি দিলাম হলো ইনপুট কজ ওয়েভ, এবং নন ইনভার্টিং অর্থাৎ প্লাস টার্মিনালে আমি দিলাম কি একটা রেফারেন্স ভোল্টেজ, অর্থাৎ ভি রেফারেন্স ভোল্টেজ। এই রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে কি করতেছে, সে এই কজ ওয়েভকে কম্পেয়ার করতেছে। করার পর সে একটা আউটপুট দিতেছে। এই আউটপুটটা হলো 2 নাম্বার পালস, অর্থাৎ এই পালসটা যে আমি জেনারেট করলাম সেটা। ঠিক আছে, এখন 1 এবং 2 কে কি করলাম, আমি একটা ইন্টিগ্রেটর এন গেট দিয়ে কি করলাম, গুণ করে দিলাম। গুণ করে আমি গেট 1 এবং 2 এর জন্য আউটপুট পাইলাম, এবং গেট 3 এবং 4 এর জন্য কিভাবে আউটপুট পাবো দেখাও। আবার আমি সাইন ওয়েভটাকে টানলাম, সাইন ওয়েভকে টানে একটা জিরো ক্রসিং ডিটেক্টরের মধ্যে চালনা করলাম, যেটা রেফারেন্স হলো আমাদের গ্রাউন্ড। কিন্তু এই কানেকশনটা দেখো, এটা এখন ইনভার্টিং কানেকশনে। এর আগের কানেকশনটা কি ছিল আমাদের, নন ইনভার্টিং পিনে। এই কানেকশনটা দিলাম আমি ইনভার্টিং পিনে। কানেকশন দেওয়ার পর একটা নেগেটিভ আউটপুট পাইলাম না, আগেরটার অর্থাৎ নেগেটিভের জন্য পালস দিবে, পজিটিভের জন্য পালস দিবে না। এই আউটপুটটা কি করলাম, এন গেটে চালনা করলাম। আবার রেফারেন্স ভোল্টেজ থেকে কি করলাম, এখানে একটা রেফারেন্স ভোল্টেজ পাইলাম। রেফারেন্স ভোল্টেজ কারণ এই রেফারেন্স ভোল্টেজ ছিল আমাদের পজিটিভ রেফারেন্স ভোল্টেজ। এই পজিটিভ রেফারেন্স ভোল্টেজটাকে সে কি করলো, এই সার্কিটটা দ্বারা আমি নেগেটিভ রেফারেন্স ভোল্টেজে কনভার্ট করলাম। খেয়াল করে দেখো এখানে কিভাবে কনভার্সন হলো। আমরা এই সার্কিটে যদি গেইন দেখি, আর এফ আমরা জানি যে কোনো এর গেইনটা কি মাইনাস আর এফ বাই আর অন ইন্টু ভি ইন। এটা ইলেকট্রনিক্স আমরা যখন পড়ছিলাম, সেখান থেকে গেইন কম্পেয়ার করবা। এখান থেকে ভি ইন এর মান বসাই দিলে, আর এর মান বসাই দিলে পারলাম নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ। এই নেগেটিভ রেফারেন্স ভোল্টেজের মাধ্যমে আমরা এখানে মনে হয় একটা ছোট ধরনের আমাদের মিস্টেক হয়েছে কানেকশনে। সেটা হলো এইখানে আমরা প্লাস না দিয়ে এখানে মাইনাস দিব, এখানে মাইনাস দিব, এখানে প্লাস দিব।
এতে করে কি হইতেছে, আমাদের একটা নন ইনভার্টিং অপেম হচ্ছে, ইনভার্টিং অপেমের ইকুয়েশন হলো মাইনাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ভিন, তাই না? আমরা এখান থেকে রেফারেন্স ভোল্টেজ নেগেটিভ পাবো। এই নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ সাপেক্ষে এখন সে কি করবে, এই সার্কিটটা আমাদের কম্পেয়ার করবে কজ ওয়েভকে, যে কজ ওয়েভটা আবার টানলাম, এই কজ ওয়েভটাকে সে কম্পেয়ার করবে। কম্পেয়ার করার পরে সে একটা আউটপুট দিবে, এটা হলো আমাদের নন ইনভার্টিং আউটপুট। আউটপুট দেওয়ার পর এই দুইটাকে 3 এবং 4 নাম্বার ওয়েভ শেপ পাবো, পালস পাবো, এটা পাবো, এটা এই 4 নাম্বার পালসটাকে এখন 3 এবং 4কে আমরা গুণ করে দেবো। গুণ করে দেওয়ার পর আমরা পাওয়া যাবো হলো গেট 3 এবং 4 এর জন্য গেট পাস। তো এইভাবেই এই আমাদের গেট পাসগুলো অপারেশন সিঙ্গেল ফেস কন্ট্রোল রেকটিফায়ারের জন্য গেট পাস জেনারেট করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারতেছ। পরীক্ষার ভিতরে কিন্তু এখান থেকে খুব ট্রিকি কোশ্চেন করব। আমি যে কোনো পোর্শনের আউটপুট আমি বের করতে দেবো, অথবা যে কোনো একটা সার্কিট একটা অংশ দিয়ে বলবো এর আউটপুট কত, এটা বের করো, ঠিক আছে? তো এই বিষয়গুলো যদি সিরিয়াসলি না বুঝতে পারো তাহলে কিন্তু এই ট্রিকি কোশ্চেনগুলো ধরতে পারবে না। আমি কিন্তু হুবহু কোনোটাই দিব না, আমি আবার বলে দিলাম। ওকে, ভালো করে তোমরা পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।